মানুষ যা চায় তা অনেক সময়তেই পায় না, আবার যা পায় তা হয়তো চায় না। এই চাওয়া পাওয়ার দ্বন্দ্বই সামাজিক ইতিহাসে লেখা থাকে। সময়ের অমোঘ নিয়মে সেই লেখা ঝাপসা হলেও কালের নতুন স্রোতে তা বারে বারে সতেজ হয়ে ওঠে। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে একটি অচেনা গল্প, ভাঙা ঘরের কাব্য। চলুন শোনা যাক আজকের গল্প। ঝড়ে ভাঙা উল্টে যাওয়া নৌকার মতো একতলার ছাতা ধরা বাসার কড়াটা নড়ে উঠল খটখট করে। দাড়ি কামানো শেষ না করেই বেরিয়ে এলো সুমন্ত দরজা খুলতে। একগাল হেসে অত্যন্ত পরিচিত ভঙ্গিতে মন্মথদা বললেন, ভালো আছো? তাকে প্রায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরল সুমন্ত। আরে মনুদা, আপনি? উহ, কতকাল পর দেখা, আসুন ভেতরে। দরজায় খিল লাগিয়ে ভিতরে এসে সুমন্ত ভাবনায় পড়ল, বসাবে কোথায়? ঘরের মধ্যে তোলা উনুনে বাসন্তী রান্না করছে। এখন কিছু বলবে না ঘরে নিয়ে বসালে, কিন্তু পরে তার শোধ নেবে। দাঁতে দাঁত চেপে গা পোড়ানো কথা বলবে। সারা দিন খাবে না, ছেলে মেয়েগুলোকে পিটবে দুমদাম। 2-1বার আন্তরিকতা দেখিয়ে তার রান্না করার সময়টাতে ঘরের মধ্যে বন্ধুবান্ধব নিয়ে বসিয়ে এ অভিজ্ঞতা ওর হয়েছে। বউ বলে, সং নাকি আমি? ঘরের গরমে আগুনের গরমে একেই পারি না জামা গায়ে রাখতে। তারপর ধুমসো একটা পুরুষ মানুষ বসে থাকবে সামনে, বৌদি বৌদি করবে। না পারি হাত পা নাড়তে, না পারি কথা বলতে। পেয়েছ কি আমাকে? ঘরের সামনে ছোট্ট আধহাত বারান্দাটা বাসন্তীর রান্নার কয়লাতে, কাঠে আর আজে বাজে জিনিসে বোঝাই থাকে, নড়া যায় না। কাজেই ওখানে রান্নার কথা বলেও লাভ নেই। শেষে ঘর থেকে একখানা চেয়ার এনে আধহাত বারান্দাটাই পেতে দিল। মন্মথদা বসলেন। কেমন ঝড়ে উড়ে পড়া কাকের মতো রুক্ষ শীর্ণ চেহারা। এ কি চেহারা হয়েছে মনুদা আপনার? সুমন্ত জিজ্ঞাসা করল। জসমিন দেশে যদাচার, তুমি বা কোন ভালো আছো হে? তা একটু চা খাওয়াও দেখি। সুমন্ত ঘরে ঢুকে বাসন্তীর সামনে অপরাধীর মতো দাঁড়ালো। লক্ষ্মীটি, রাগ করো না, তোমার কড়াইটা নামিয়ে একটু চা করে দাও। আবার কে এলেন মাথা খেতে? শান্তি নেই একটু, বাবারে বাবা। বাসন্তী দুম করে কড়াইটা নামিয়ে ছোট একটা অ্যালুমিনিয়ামের বাটিতেই জল চাপিয়ে দিল। চা নিয়ে বাইরে এলে মন্মথদা খুশি হয়ে উঠলেন। চা খেতে খেতে বললেন, কই হে বউ, দেখাও, আছো কেমন? কেমন দেখছেন? সুমন্ত হাসল। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ার মতো মন্মথদা তাড়াতাড়ি উঠে বললেন, জানো অরুণা মারা গেছে। ইস, কেমন করে? কেমন করে আবার? রাজরোগ হে, রাজরোগ। আবার বিয়েও করেছি, একটি পুত্র মুখও দেখেছি। মেয়েটিকে জানো তো, তোমাদেরই সহপাঠিনী জ্যোতি। সে যে? সুমন্ত অবাক হয়ে তাকিয়ে রইল। অবাক হচ্ছ যে? সে আমার মেয়ের বয়সী, এই তো। তার কি বলো, যদি আমাকে ছাড়া দুনিয়ায় কাউকে বিয়েই করবে না বলে দিনের পর দিন হাঙ্গার স্ট্রাইক চালায়, তবে আর আমার উপায়টা কি? তুমি অবাক হচ্ছ, আর সব ছেলেগুলো নাকি হিংসে করে।
মেয়েটা কিন্তু ভালো, আমাকে ভালোবাসে বড্ড। সেই কলেজেই আছেন তো এখনো? পাগল, কবে দিয়েছে ছাঁটাই করে। জানোই তো আমার মেজাজ, খোসামত করে চাকরি বজায় রাখা তোমাদের মনুদাকে দিয়ে হবে না। সে কি, চলছে কি করে তবে? কি জানি, জ্যোতি বুঝি কি করে চালায়, মাস্টারি না টিউশানি করে। বড় ভালো মেয়েটা, বললাম না। কি জন্য যে আমার মতো হতভাগার ঘাড়ে এসে পড়ল, ওসব তোমাদেরই মানাতো ভালো। সুমন্ত শঙ্কিত হয়ে উঠল বাসন্তীর কথা ভেবে। হয়তো দরজার আড়ালে আড়ি পেতে আছে। এককালে ওর স্বামী কলেজের ভালো ছেলে ছিল, আর তার মেয়ে বন্ধুও ছিল অনেক। এ দুটো এখনো বাসন্তীর কাছে ভয়ের জিনিস হয়ে আছে। কেউ দরজায় কড়া নাড়লে ও উৎকর্ণ হয়ে থাকে, পেছন থেকে দেখে নেয় আগন্তুক মেয়ে না ছেলে। স্বামীর সুন্দর চেহারা নিয়ে ওর ভারী ভয়। এখনো প্রায় প্রৌঢ় সুমন্তকে দেখে নাকি অনেক মেয়েরই মাথা ঘুরে যেতে পারে। মেয়েরা কিন্তু কোনো দিন এ বাড়িতে আসে না কেউ, একটা 9 বছরের মেয়েও না। তবু বাসন্তীর শান্তি নেই। আর সত্যি এখনো আশ্চর্য সুন্দর সুমন্ত। কে বলবে 2-3টে ছেলে মেয়ের বাপ হয়ে গেছে। দারিদ্র আর দুশ্চিন্তা যেন স্পর্শ করে না ওকে। 7 দিন দাড়ি না কামানো মুখেও ওকে যেমন দেখায় ছেঁড়া গেঞ্জি আর ময়লা লুঙ্গিতে, তেমনই দেখায় একটু সাজলে। হাঁ করে তাকিয়ে থেকেও আশ মেটে না ওর। অফিস থেকে ফিরতে একটু দেরি হলে রাগে আর শঙ্কায় স্তব্ধ হয়ে থাকে। কেমন অজানা ভয়ে শিরশির করে বুকের মধ্যেটা। আজকালকার ওই আধুনিক মেয়েগুলোকে ওর বড় ভয়। এখনো কি ওরা ভুলেছে সুমন্তকে? সুমন্ত হাসে। অমন করে আর কতকাল আগলাবে স্বামীকে? লোকে পাগল বলবে। এখন আর চেহারায় ভুলে না কেউ, পরিচয় তো কবেই ভুলেছে। 100 টাকা মাইনের কেরানির দিকে কে ফিরে তাকায়? মাঝে মাঝে খেপিয়ে তোলে। জানো, আজ অফিসে টাইপিস্ট মেয়েটার পাল্লায় পড়েছিলাম, কিছুতেই ছাড়বে না। নিয়ে গেল রেস্টুরেন্টে, কত কি যে খেলাম। বলে আর চোখে তাকায় ওর মুখের পরিবর্তন লক্ষ্য করার জন্য। বেশি কিছু করেনি সেদিন বাসন্তী। কেবল রান্না করা তরকারিতে 1 ঘটি জল ঢেলে উঠে গিয়েছিল। সুমন্তকে তাই বাধা দিতে হলো মন্মথদার উচ্ছ্বাসে। তবু থামানো যায় না, বলেই চলেন। এখনো কিন্তু জ্যোতি তোমার নাম প্রায়ই করে। ওর সঙ্গে তো তোমার বেশ ইন্টিমেসি ছিল এককালে। বলে এ সমাজে সত্যিকার লোকগুলো মূল্য পায় না। বুঝি সব ভায়া, দুঃখটা কোথায়, কি হতে কি হয়ে যায়। অফিসের বেলা হয়ে এলো। বিব্রত সুমন্ত এবার উঠে পড়ে। আচ্ছা, আরও একদিন কিন্তু আসবেন মনুদা। আজ তো আর কথা বলতে পারছি না, যা অফিস, 5 মিনিট এদিক ওদিক হলে আর রক্ষে নেই। মন্মথ চেয়ার ছেড়ে উঠলেন। বেকার মানুষ, বউয়ের কল্যাণে খাই দাই, ঘুরে বেড়াই, অফিস স্কুলের কথা মনেই থাকে না। 2 পা এগিয়ে আবার পিছিয়ে এলেন। প্রায় কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, গোটা 5 টাকা দিতে পারো সুমন্ত? আছে? নিদেন 2টো, বাচ্চাটার জন্য কিছু একটা কিনে নিয়ে যাব। কাল বড্ড রেগেছে জ্যোতি, ছেলেটার উপরে আমার নাকি একটুও মায়া নেই। পকেটে ছিল, খুচরো আর টাকায় মিলিয়ে হাতে তুলে দিল। মাসের শেষ তো, আনতেই সব কাবার, 2টোর বেশি পারলাম না। মন্মথ খুশি হলেন, ঠিকানাটা বললেন মুখে মুখে। যেও একদিন। বেরিয়ে যাবার মুখে দাঁড়িয়ে আবার বললেন,
যেও, জ্যোতি খুশি হবে। শনিবারের অফিস। দুপুরের চকচকে চেহারাটা বড় ভালো লাগলো সুমন্তর। এখনই উল্টে যাওয়া নৌকার মতো বাসাটায় ফিরতে হবে ভেবে মনটা খারাপ হয়ে গেল। সময় মতো না ফিরলে বাসন্তীর আগে গুম হয়ে থাকবে। তা থাক, তবু আজ ফেরা হবে না। মনে পড়ল মন্মথদার কথা। নোটবুক থেকে ঠিকানাটা দেখে নিয়ে বাসে উঠে সুমন্ত সন্তর্পণে একবার হাসল সূক্ষ্ম ঠোঁটে, জ্যোতির কথা ভেবে। পৌঁছে গিয়ে দরজায় টোকা দিতে দরজার ওপাশে খিলটার উপর হাত রাখল কে যেন। এক মুহূর্তে মনে হলো সুমন্তর চলে যাবে কিনা। কেমন অদ্ভুত মনে হচ্ছে, ঠিক দুপুর বেলাতে দেখা করতে আসা। আহিরি টোলা আর বাগবাজার এত কাছে, 5 বছরের মধ্যে তো কই খোঁজ নেননি একবারও। যদি এই কথা বলে জ্যোতি, যদি বলে আরো অনেক কথা, কিন্তু উপায় নেই। দরজাটা ততক্ষণে খুলে গেছে শব্দ করে। মুখ বাড়িয়ে একটুখানি চমকে গিয়ে হেসে ফেলল জ্যোতি। আরে আপনি? হাসুন আসুন, আমি তো ভাবতেই পারিনি। চোখের বিস্ময় কেটে গেল 1 মিনিটে। গায়ের আঁচলটা ভালো করে টেনে দরজাটা বন্ধ করে সুমন্তকে নিয়ে উপরে চলে এলো জ্যোতি। গোছানো একখানা ঘর। চেয়ার এগিয়ে দিয়ে নিজে গিয়ে বসল খাটের ওপর সোজা হয়ে। তারপর একটু হাসল। বাবা, কতদিন পরে দেখা হলো। কত খুঁজেছি আপনার ঠিকানা সুমন্তবাবু। কেন, মনুদা তো জানতেন? ওর কথা জানতেন নাকি সত্যি? আমাকে বলেননি তো কিছু। গিয়েছিলেন বুঝি আপনার ওখানে? হাসল সুমন্ত। হ্যাঁ, হঠাৎ গিয়ে হাজির। আমার তখন অফিসের বেলা হয়ে গেছে, কথাও বলা হলো না ভালো করে। উনি অমনি জানেনই তো। আজকাল আরও বেড়েছে। দিন দিন যেন কেমন হয়ে যাচ্ছেন। জ্যোতির চোখে নেমে এলো ব্যথার ছায়া। ঝগড়াঝাটি করে চাকরিটা ছাড়লেন। তারপরেও কতবার ডেকেছে ওরা, যাবেন না। আমি ওর হয়ে দরখাস্ত করলাম। ইন্টারভিউয়ের ডাক এলো 2 জায়গা থেকে, কিন্তু গেলেনই না। অরুণাদি মারা যাওয়াতেই শকড হয়েছেন বোধহয়, নইলে আগে তো এমন ছিলেন না। জানেন তো সবই। আপনি তো পাশ করে গেলেন বেরিয়ে। আমার আর পরীক্ষা দেওয়া হয়নি সে বছর। ওর কাছেই পড়ছিলাম তো। কেমন অদ্ভুত হয়ে যাচ্ছিলেন। ছাত্রছাত্রী সব চলে গেল পড়াশোনা হয় না বলে। আমি শুধু ছিলাম। এলেই দেখতাম চুপ করে বসে আছেন একেবারে নিস্তব্ধ হয়ে। এত কষ্ট হতো আমার। তারপর তো। সুমন্ত বাধা দিয়ে হাসল। তারপর আর কি? মহাদেবের ধ্যান ভঙ্গ করতে একটিমাত্র উপায়ই ছিল। শুরু হলো কঠোর তপস্যা, এবং তারপরই কুমার কার্তিকেয়র আগমন। লজ্জায় মুখ ঢেকে ফেলল জ্যোতি। ছি, আপনি এখনো তেমনই আছেন। অমনি করে বলে, ছেলে মেয়ের বাপ হয়ে গেলাম। বুড়ো হতে চললে এখন আর ওসব কলেজই লজ্জা রাখো। কিন্তু কি করলেন তোমার সেই বিকাশ পাল? হিংসেতে বিদীর্ণ হয়ে গেল না তার বুক? সেই পুরনো দিনগুলোর মোহ কেমন যেন ঘিরে ধরেছে জ্যোতিকে। মনে আছে সেই হাতে হাত রেখে সারা জীবন বন্ধু থাকবার প্রতিজ্ঞা?
প্রাণ খোলা হাসি হাসল সুমন্ত। আরে তা নইলে কি আর তুমি বয়সে চতুর্গুণ এক মাস্টারকে বিয়ে করতে? আর আমার কপালে জুটতো 4th ক্লাস পড়া সন্দেহ বাতিগ্রস্ত মহিলা। কবে বিয়েই করে ফেলতাম তোমাকে। দেওয়ালে ঝুলছিল অরুণার এক আবক্ষ মূর্তি। মধ্যবয়সী শান্ত সৌম্য এক মহিলা। খাটের একপাশে ঘুমিয়েছিল ফর্সা সুন্দর ছেলেটা। ওদের একবার দেখে নিয়ে জ্যোতি একটু চুপ করে রইল। চোখ দুটো ছলছল করে উঠল হঠাৎ। বলল, কিন্তু মহাদেবের ধ্যানভঙ্গ বলছিলেন আপনি, তা তো হয়নি সুমন্তবাবু। আমি যে একা, সেই একাই রইলাম। চাকরি টিউশনি করে সারাটা দিন কাটালেও অবসর সময়টা অসহ্য লাগে। বন্ধু বান্ধব আর সহপাঠিনীরা আমার এই অদ্ভুত নির্বাচনে কেমন দূরত্ব বজায় রেখে চলে। ভাই বোন নেই, মা দূরে থাকেন। এক স্বামী, তিনি আমার কাছে দুর্লভ। কেমন যেন মনের যোগ নেই। অথচ অরুণাদির সঙ্গে দেখেছি অদ্ভুত একটা সুন্দর সম্পর্ক ছিল। চাকরি করি হাওড়ার একটা স্কুলে, MA পাশ করেছি, অথচ মাইনে দেয় গ্র্যাজুয়েটের 80 টাকা। বলেছিলাম ওকে সে কথা। ও চাকরি ছেড়ে দাও, সোজা এ কথা বললেন। কি করে যে চলবে সে কথা একবারও ভাবলেন না। ছাড়া তো দূরের কথা, চাকরির পরে আরো 2টো টিউশনি করে চালাচ্ছি কোনো মতে। কোথাও ওর মন নেই, ছেলেটার কথাও ভাবেন না একবারও। সুমন্ত বলল, সেদিনের 2টো টাকার ইতিহাস চেয়ে নিলেন তো? বাচ্চাটার জন্য কি যেন আনবেন বললেন। কোথায়? আনেননি তো। তোমাকে কিন্তু ভালোবাসেন, শ্রদ্ধাও করেন, সে তুমি যতই বলো। ওই পর্যন্তই। সেই গুরু শিষ্যার সম্পর্ক নিয়েই কাটাবেন স্থির করেছেন চিরকাল। ছেলের মা হয়ে গেছি, কিন্তু এখনো বলেন এক কথা, আমাকে তুমি ছেড়ে দাও জ্যোতি। কেন জীবনটাকে নষ্ট করবে আমার সঙ্গে, শুনেছেন? বলে আঁচল দিয়ে চোখের কোণ দুটো মুছে ফেলল। অন্যায় করলেও বকবে না কখনো, কষ্ট পেলে তাকিয়েও দেখবেন না। এত খাঁটি, বাইরে থেকে বাড়ি ফেরবার কথা ভাবতেই বুকের মধ্যে কেমন করে। স্বামীর ঘর করি আমি, সারাদিন বাড়ি না ফিরলেও জিজ্ঞেস করবেন না কোথায় ছিলাম, জিজ্ঞেস করবেন না খেয়েছি কিনা, এমনই। এতক্ষণে চোখের কোণে জল টলমল করে। বাচ্চাটার জন্য বুড়ি ঝি আছে। স্কুল থেকে ফিরেছি কাল, দেখি সে কাঁদছে হাউমাউ করে। ছেলেটা নীল শক্ত হয়ে গেছে। ও নাকি একটুখানির জন্য কোথায় গিয়েছিল, ওর ভরসায় ছেলেকে রেখে পড়ে গেছে খাট থেকে। তাকিয়েও দেখেননি একবারও। নির্বিকার বসে বই পড়ছেন। সত্যি? সুমন্ত আফসোস করে। এমন করলে কি করে চলে? ছি, যা ছিলেন তা ছিলেন এককালে। তোমার মতো মেয়েকেও ছি। আসলে বুঝলে, সচমচ সমাজটায় একটা ভীষণ গলদের বোঝা চেপে ধরেছে, আর তারই বহিঃপ্রকাশ হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনগুলোতে। তুমি যদি হতে অরুণাদির মতো নেহাতি গোবেচারা ভালো মানুষ, যার স্বামী ছাড়া আর উপায় নেই পেটটা চালানোর, পতি পরম গুরু বলে পরম নির্ভরতায় তাকিয়ে থাকতে পারতে মানুষটার মুখের দিকে, তাহলে হয়তো এতটা হতো না। গলদটা হয়েছে তোমার স্বাধীন ব্যক্তিত্বের জন্য। ওটাকে বিসর্জন দিয়ে দাও।
বলে হেসে উঠে দাঁড়ালো সুমন্ত। চলি আজ, আরও একদিন আসা হবে। আরে, জ্যোতি উঠে দাঁড়ালো তাড়াতাড়ি। যাবেন মানে? চাটা না খেয়ে? আর আমি যে ভাবছিলাম আপনার সঙ্গে বেরোবো কোথাও। হাত ঘড়িটা একবার দেখে নিল সুমন্ত। 4টে বেজে গেছে। বাসন্তীর ধৈর্যের সীমা হারিয়ে গেছে। দাঁতে দাঁত চেপে দরজাটার দিকে কান পেতে আছে। আজ ঘটবে কিছু একটা। তবু সুমন্ত বলে, বেরোবেই যদি, বাড়িতে তবে আর এত হাঙ্গামা করা কেন? খেয়ে নেব কোনো দোকানে। তাড়াতাড়ি কাপড় পরে নাও। বেরুবার মুখে জেগে ওঠা ছেলেটাকে কোলে তুলে একবার আদর করে নেয় জ্যোতি। ঝিকে বলে, ফিডিং বোতলে দুধ ভরে ঠিক 4:25 সময় খাওয়াবে ওকে বসন্ত। আর বাবু এলে চা করে দিও। ওকে ফেলে যেন কোথাও যেও না আমি না আসা পর্যন্ত। সুমন্ত নিচে দাঁড়িয়ে তাড়া দেয়, এসো তুমি। নেমে এলে বলে, বড় বেশি সংসারী হয়েছ তুমি। লেখাপড়া তো চুলো হয়ে গেছে বোধহয়। জ্যোতি হাসি, না, ওই একটি বিষয়েই আন্তরিকতা আছে ওর। বইটই নিয়ে পড়াতে বসে ভারী খুশি। রাগ করে যদি বলি ভালো লাগছে না, তাহলেই উপদেশ। এখনো যেন সেই ছাত্রী আছি। সন্ধেটা আজ কাটল ভালো। অন্তত সুমন্তর বারে বারে মনে হতে লাগলো সেই কথা। দুজনে চলে গেল অনেক দূরে। আউটরাম ঘাটের ওপরটায় নিস্তব্ধতায় কাটল সময়গুলো। চুপচাপ। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে জ্যোতি হাসল মিষ্টি করে। স্কুল পালানো ছেলের মতো দুষ্টুমি ভরা হাসি। বেশ লাগছে না? জীবনে যেন দুঃখ আর অভাব আছে বলে মনেই হয় না এখানে এলে। অথচ ব্যাগে তো তোমার আমার দুজনেরই বোধহয় কয়েকানা পয়সা। মনে হচ্ছে পুরনো দিনগুলোয় ফিরে গেছি আবার। সুমন্ত হাসল গঙ্গার ঢেউগুলোর দিকে তাকিয়ে। চায়ের পয়সা দিতে গেলে জ্যোতি হাত চেপে ধরল। ওর সরু সরু ফর্সা আঙুলগুলোর নিচে চাপা পড়ল সুমন্তর হাত। শেষে ঠিক হলো সুমন্ত দেবে চায়ের পয়সা আর জ্যোতি খাওয়াবে চানাচুর। ইডেন গার্ডেনে দুজনে চানাচুর খেল কাড়াকাড়ি করে। তারপর জলের ধারে বসে রইল চুপচাপ। কিন্তু একটু পরে এখানে ওখানে আলো জ্বলে উঠতেই উঠে পড়ল জ্যোতি। আজ চলো, বাবুলটা হয়তো কাঁদছে। রাত্রে আবার একরাশ পরীক্ষার খাতা দেখা আছে। এক মুহূর্তে দুজনেই আবার ফিরে এলো বাস্তবে। সুমন্তর মনে পড়ল বাসন্তীর কথা, একতলা অন্ধকার ঘরের কথা। দীর্ঘ নিঃশ্বাস পড়ল দুজনেরই। সেই ছেলে মানুষই ঝেড়ে ফেলে জ্যোতি এক মুহূর্তে ফুটিয়ে তুলল মাস্টারের গাম্ভীর্য। আর সুমন্ত গম্ভীর মুখে একটা সিগারেট ধরালো। সমস্ত রাস্তাটা নিঃশব্দে এসে জ্যোতিকে তার দরজায় পৌঁছে দিয়ে সুমন্ত বাড়ি ফিরে গেল। দরজা খুলে দিল বাসন্তী। কিন্তু আজ আর দেরি হয়ে যাওয়া দিনগুলোর মতো শঙ্কা আর গাম্ভীর্যে মেশানো থমথমে মুখে নয়, খুলে দিল চঞ্চল আর হাসি খুশি মুখে। সুমন্তর করুণ গম্ভীর মুখখানার দিকে একবার তাকিয়েও দেখল না। ঘরে এসেও সেই হাসি হাসি মুখেই উনুনে চায়ের জল চাপিয়ে এগিয়ে এলো সুমন্তর জামাটা তুলতে। চা খাবে তো, নাকি খেয়ে এলে কোথাও? একটু আগে এলে সঙ্গে সঙ্গে পেয়ে যেতে। সত্যি কি মজার মানুষ তোমাদের ওই মনুদা। মাগো, হাসতে হাসতে পেটে আমার খিল ধরে গিয়েছে।
এতখানি বয়স হয়েছে, এখনো ভেতরটা যেন ছেলে মানুষেরই মতো। মনুদা এসেছিলেন? সে কি এখন? অফিস থেকে ফেরোনি শুনে বললেন একটু বসবেন। কি আর করি, দিলাম বসতে। ছেলে মেয়েদের সঙ্গে ভাব করে নিলেন 1 মিনিটের মধ্যেই। এমন মজার গল্প জুড়ে দিলেন যে ঘরে বসে বুড়ি আমিও হাসতে হাসতে বেরিয়ে পড়ি। আমার সঙ্গেও ভাব করে নিলেন জোর করে। চায়ের পেয়ালা সামনে এগিয়ে দিয়ে বাসন্তী বসল চেয়ারে। পুরো 2 ঘন্টা ছিলেন। আমাকে তো জানো, জীবনে পুরুষ মানুষের সঙ্গে ভালো করে কথা বলতে পারিনি। কিন্তু জানো তো, মনুদা যখন চলে গেলেন মনে হলো কত আপনার। সপ্তাহে 2-3 দিন আমাকে এসে পড়িয়ে যাবেন বলেছেন। চায়ের কাপে লম্বা একটা চুমুক দিতে দিতে শুনে গেল কথাগুলো সুমন্ত। মনের মধ্যে বাসন্তীর প্রগল্ভ আর উচ্ছ্বাসে ভরা কথাগুলো কেমন যেন কাঁটার মতো বিঁধছে খচখচ করে। আনন্দে যেন উপচে পড়ছে মেয়েটা। সুমন্তর চোখে যা নতুন ঠেকছে। বউ নাকি তার মনের কথাগুলোর প্রতিধ্বনি শুনেছে মনুদার কাছে, যা কেউ তাকে নাকি শোনায়নি কোনো দিনও। তবু ভালো, অমন কালো থমথমে মুখখানায় শেষ পর্যন্ত হাসি ফুটিয়ে গেছেন তিনি। সঙ্গে সঙ্গে চোখের ওপর ভেসে উঠল জ্যোতির ক্লান্ত করুণ মুখখানা, স্তিমিত ছলছলে চোখ দুটো। তার অকারণে উচ্ছল হাসি হঠাৎ বিষাদের তিক্ততায় ভরে যাওয়া। জ্যোতির স্বামী মনুদা শেষ পর্যন্ত অশিক্ষিত সন্দিগ্ধ মোনা দজ্জাল মেয়েটাকে খুশি করবার ভারী শুধু নিলেন না, তাকে পরিবর্তিত করে দিয়ে গেলেন মাত্র কয়েক ঘণ্টাতে। অনেকক্ষণ পরে চেপে রাখা একটা নিঃশ্বাস ফেলে নিজেই চমকে উঠল সুমন্ত। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। আসল জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না অনেক ভেবেও। জ্যোতিকে খবরটা দেবার জন্যই বোধহয় 2 দিন পরে হঠাৎ প্যাটেল মরে যাওয়ায় অফিস ছুটি হয়ে গেলে সুমন্ত এলো। জ্যোতি এসে দরজা খুলে দিল। বিষণ্ণ গম্ভীর মুখে তাকালো তার দিকে। কি হলো? বাবলুর কিছু? ভয়ে ভয়ে জিজ্ঞেস করল সুমন্ত। না। তবে অমন মুখ করে রয়েছ? উপরে নিয়ে গিয়ে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে জ্যোতি নিজে ঢুকল ভেতরে। সুমন্তবাবু এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। একটু চমকে উঠে স্থির হয়ে গেল সুমন্ত। জ্যোতির তখনকার মুখের অবদ্ধ ভাবটা সহজ হয়ে এলো ওর কাছে। হাসি মুখে ঢুকে পড়ল ভেতরে। এলাম আপনার কাছেই। আপনি নাকি সেদিন আমার ওখানে গিয়েছিলেন, বাসন্তী বলছিল। সময় তো পাইনি, ভাগ্যিস প্যাটেল মারা গেল। এসো। কাগজখানা চোখের ওপর থেকে নামিয়ে মনুদা বললেন, ভাবছিলাম মনে মনে অনেক কথা। এই প্যাটেল কি দুর্জয় আর দুর্দান্ত, গেল শেষ পর্যন্ত। আমাদেরও দিন হয়ে এলো। আপনার? সুমন্ত হা হা করে হেসে উঠল। প্রাণ খোলা হাসির দমকে ঘরটা যেন ফেটে পড়তে চায়। জ্যোতির ছলছলে চোখ আর গম্ভীর মুখেও হাসির রেখা ফুটে উঠল। আপনি? প্যাটেল তো আপনার ঠাকুর দাদার বয়সী। কি যা তা ভাবছেন? বাবলুর দিকে একবার চোখ তুলে তাকালেন মনুদা। জ্যোতি তো রইল, ওই নিতে পারবে ছেলেটাকে মানুষ করবার ভার, আর করছেও তো তাই। আমি তো কেবল। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চুপচাপ বসে রইলেন। খানিকক্ষণ পরে সুমন্ত উঠে দাঁড়ালো।
আচ্ছা যাই, আজ যাবেন একদিন জ্যোতিকে নিয়ে? সিঁড়ি দিয়ে জ্যোতিও সঙ্গে সঙ্গে নেমে এলো। আজ কদিন থেকে দেখছি অমনি করছেন। যেদিন বেড়াতে গিয়েছিলাম সেদিন থেকেই কিছুই করতে পারলেন না আমার জন্য। আমার একেবারেই অনুপযুক্ত এই সব কথা শোনাচ্ছেন দিনরাত। কান্না পায় আমার। বেরুবে একটু? না না, কি মনে করবেন আবার? ভীত শঙ্কিত গলায় জ্যোতি যেন আর্তনাদ করে উঠল। সামনের শনিবারে বিনার 2টো টিকিট কাটব, ওখানে থেকো 3টেতে। উপর থেকে মনুদা গম্ভীর গলায় ডাকলেন জ্যোতিকে। সুমন্ত রাস্তায় নেমে এলো। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থেকে পা দুটো ব্যথা হয়ে গেল সুমন্তর। কি মেয়ে রে বাবা, চিরকাল অমনি এমন ভীতু ভীতু ভাব করে, হয়তো আসবেই না শেষ পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত জ্যোতি এলো। বলল, চলো চা খেয়ে আসি আগে, আজ মাইনে পেলাম যে। কফি হাউসের এক কোণে বসে চোখ ছলছল করে এলো। বলল, আজ প্রচণ্ড ঝগড়া করেছি তোমাদের মহাদেবের সঙ্গে। অনেক কথা বলেছি মনে আঘাত দিয়ে। বললাম, সত্যি নির্বাচনে আমার ভুল হয়ে গেছে। এতদিন ও কথা নিজে বলেছেন দিনের মধ্যে 7 বার করে, আর আজ যেই শুনলেন আমার মুখ থেকে, অমনি মুখখানা কালো হয়ে উঠল। এবার দেখব এর রিয়াকশন। দুপুরে না খেয়ে বেরিয়ে এলাম স্কুলে, একবারও বললে না খেয়ে যেতে। সুমন্ত হেসে গল্প করে চলল। আজ 2-3 দিন বাসন্তী নাকি কথা বলে না ওর সঙ্গে। আজ জোর করে ভাব করতে গিয়ে কেঁদে কেটে অনর্থ বাঁধালো। দেখতে সুন্দর হলেই হয় না, মনটাকেও সুন্দর করতে পারা যায়। বাসন্তীকে অত অবহেলা করার ফল সুমন্ত পাবে একদিন। নির্বাচনটা আর বলতে পারেনি, কারণ নেহাতি শুভ দৃষ্টি করে বিয়ে হয়েছিল তো, বলে হাসল সুমন্ত জ্যোতির দিকে তাকিয়ে। যা হওয়া উচিত ছিল তা না, সব উল্টো হয়ে গেছে। সব আমাদের তারই ফল ফলছে। খাওয়া আজ আমারও হয়নি। রাগ চরমে বাসন্তী রান্না করা ভাত আর তরকারিতে 2 ঘটি জল ঢেলে মনের জ্বালা মিটিয়েছে। দুজনে খেয়ে বেরিয়ে এলো। এমনই যদি জীবনটা হতো, অবহেলিত আর অবজ্ঞাত হবার জ্বালা থাকতো না মনের মধ্যে। কি শান্তি যে পেতাম সত্যি। অন্ধকার খানিকটা স্বচ্ছ হয়ে আসতে জ্যোতি হাত বাড়িয়ে সুমন্তর হাতটা চেপে ধরল। আস্তে আস্তে বলল, পাশের 3টে সিট পরে তাকিয়ে দেখো। মনুদা সে চোখ সরিয়ে এনে বলল, পাশে কে ভদ্রমহিলা? আরো একবার ভালো করে তাকিয়ে দেখে সুমন্ত বলল, আমার বউ বাসন্তী। অন্ধকারে জ্যোতি কেমন সংকুচিত হয়ে উঠল। তারপর একটু ভেবে নিয়ে বলল, চলে যাই চলো। কেন? না। শান্ত শক্ত গলায় উত্তর পাওয়া গেল তার। ভিড়ের মধ্যে হয়তো দেখতেও পেতেন না মনুদা। সুমন্তই এগিয়ে গেল। জ্যোতি চলে যাচ্ছিল পেছনে, খপ করে হাতটা চেপে ধরল। কেমন লাগলো মনুদা বইটা? জ্যোতির দিকে একবার তাকিয়ে নিয়ে মনুদা হেসে উত্তর দিলেন, মন্দ লাগলো না নেহাত। ওসব বাতিক আমার নেই। বাসন্তীর জন্য আসতে হলো, ছাড়বে না কিছুতেই। বেড়াতে তো পায় না বেচারা। তোমাদের কেমন লাগলো? ততক্ষণে বাসন্তী গিয়ে চেপে ধরেছে জ্যোতির হাত।
আপনি? কত শুনেছি আপনার কথা। অমায়িক হাসি হাসলেও চোখের দৃষ্টি ওর করুণ আর ছলছলে। বুকের মধ্যে কান্নার পাহাড় জমে যাচ্ছে। কিছুতেই ও সোজাসুজি তাকাবে না সুমন্তর মুখের দিকে। চকচকে সুন্দর, বলিষ্ঠ, উজ্জ্বল, অমন সুন্দর সুমন্তর দিকে কেমন ভয় করছে। মনুদার জ্যোতি চলে যেতে চাইলেও বাসন্তী ছাড়ল না। জোর করে নিয়ে গেল ওর বাসায়। চা আর খাবার খাওয়ালো হাসি মুখে। চঞ্চল পায়ে ছোটাছুটি করে ওদের আদর যত্নের আর কিছু বাকি রাখল না। সুমন্ত অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখল বাসন্তীকে যেন চেনাই যায় না। জ্যোতিকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে বাসন্তী হাসি মুখে সামনে গিয়ে দাঁড়ায়। কথা বলছেন না যে? লেখাপড়া জানি নে বলে বুঝি ঘেন্না হচ্ছে কথা বলতে? তাড়াতাড়ি হাত চেপে ধরে বাসন্তীকে কাছে টেনে নিল সে। ছি ছি, তা কেন ভাই? কলেজের কতগুলো ডিগ্রি পেলেই কি লেখাপড়া জানা হয়? আপনার মতো এমন চটপটে মিষ্টি স্বভাব কি আছে আমার? সংসারটাকে কেমন সুন্দর গুছিয়ে রেখেছেন, তাই দেখছিলাম চুপ করে। মনুদা শেষ লুচিখানা মুখে পুড়ছিলেন। বেশ করে হাসলেন বাসন্তীর দিকে তাকিয়ে। এমন আদর যত্ন করে মেয়েটা, যেতে ইচ্ছে করে না আমার এখানে এলে। লক্ষ্মীর মতো স্বভাব, এদের ওপর যেন নির্ভর করা যায় জীবনটাকে ছেড়ে দিয়ে। জ্যোতির বিষণ্ণ কালো মুখখানার দিকে এক সেকেন্ড তাকিয়ে সুমন্ত চোখ ফিরিয়ে নিল। ওর দু চোখের কোণে খুব ছোট ছোট জলের ফোঁটা চিকচিক করছে। হাত ব্যাগটা থেকে ছোট্ট রুমালখানা আস্তে আস্তে বার করে আনল। সুমন্তর চোখ পড়েছে বুঝতে পেরে কানের পাশটা লাল হয়ে উঠল। যাবার আগে দুজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলো স্বামী স্ত্রী। ওরা রাস্তায় নেমে এলেও বাসন্তী দরজার বাইরে মুখ বাড়িয়ে বারে বারে বলল, আবার আসা চাই, আসবেন কিন্তু ঠিক। তারপর দরজার খিল পড়বার সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়ালো। এতক্ষণে সোজাসুজি তাকালো সুমন্তর মুখের দিকে। নমস্কার, খুরে খুরে নমস্কার তোমাকে। একটা সংসার ঘাড়ে, দুই ছেলে মেয়ের বাপ তুমি। কলেজি স্টাইলে রেস্টুরেন্ট আর সিনেমা করে বেড়াতে লজ্জা করে না তোমার? ঈর্ষায় আর রাগে থমথমে কালো মুখখানা থেকে স্বামীর সর্বাঙ্গে যেন বিষ ছিটিয়ে দিতে লাগল। ঘরে এসে সুমন্ত গা থেকে জামাটাকে টান দিয়ে খুলে ফেলে দিল খাটের উপর। তারপর এক ব্যঙ্গ মেশানো হাসিতে ভরে উঠল তার সমস্ত মুখটা। আর তুমি শিক্ষিতা মেয়েদের মতো খুব যে মনের ভাব গোপন করতে শিখেছ দেখছি। হে বিদ্যে পেলে আবার কোথা থেকে? মনুদার সঙ্গে থেকে নাকি? হিংসেই তো মরে যাচ্ছিলে জ্যোতিকে দেখে, আবার আদর করে এনে খাওয়ালে কেন? ঘাড়ে ধরে যে বিদায় করনি, কিংবা ঝগড়া ঝাঁটি চেঁচামেচি করে একটা কেলেঙ্কারি করনি, এটাও আমার ভাগ্যি। উন্নতি সত্যি হয়েছে দেখছি, কৃতিত্ব আছে মনুদার। সুন্দর চোখ দুটোয় এই প্রথম বিদ্রুপ আর ব্যঙ্গের কালো ছায়া নেমে এলো। জামাটা দেওয়ালের ব্র্যাকেটে ঝুলিয়ে রেখে সামনে ফিরে সে চোখের দিকে তাকিয়ে আর কোনো কথাই বলতে পারল না বাসন্তী। স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। আর সেদিন থেকেই আশ্চর্য স্তব্ধ হয়ে গেল সুমন্তর বউ। চুপচাপ কাজ করে, রাগ নেই, জোরে কথা পর্যন্ত বলে না। অস্বস্তি ভরা দিনগুলো কাটে। বাড়িটাতে যেন নিঃশ্বাসও নেওয়া যায় না প্রাণ ভরে।
অফিসের পরে সুমন্ত লক্ষ্যহীনভাবে এখানে ওখানে ঘুরে। বাড়ি ফিরতে রাত হলে বাসন্তী আজকাল একটা কথাও জিজ্ঞাসা করে না। কদিন পরে অফিসের ছুটি হয়ে গেলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরল সুমন্ত। দরজাটা ভেজানো ছিল, ধাক্কা দিতেই খুলে গেল। মেঝেতে এক রাশ বই ছড়িয়ে, খাতায় মুখ গুজে কি যেন লিখে চলেছে বাসন্তী। নতুন কেনা ছিঁড়া আধ পুরনো এক রাশ বই। পায়ের শব্দে মুখ তুলে তাকিয়ে লজ্জিত মুখে উঠে বসল। হাসি মুখে সুমন্ত জিজ্ঞেস করল, হচ্ছে কি? পড়ছি, মনুদা সব এনে দিয়েছেন। মনুদা এসেছিলেন বুঝি? হ্যাঁ, এসেছিলেন তুমি অফিস যাওয়ার একটু পরেই। মনুদা দেখছি তোমাকে শিক্ষিতা না করে ছাড়বেন না। তা বুড়ো বয়সে দু ছেলে মেয়ের মা হয়ে নতুন করে ওসব শিখে আর করবে কি? জ্যোতি তো হতে পারবে না। মনুদাকে খুশি করতে পারবে, আমাকে পারবে না। সুমন্ত ব্যঙ্গ মেশানো করুণ হাসি হাসল। লক্ষ্মীর মতো স্বভাব? ওসব লক্ষ্মীর মতো স্বভাবের সার্টিফিকেটে আমার দরকার নেই। পারো পাশে এসে দাঁড়াতে জ্যোতির মতো? জীবনের দুঃখ কষ্ট আর আর্থিক সমস্যাকে দুজনে সমান করে ভাগ করে নিতে পারো? কাল রেশনের টাকা নেই, সে কথা তোমাকে বলে আমার লাভ হবে কিছু? মনুদাকে সেই শিক্ষাই দিতে বলো, আর বলো নিজের বউটার কথা একবার ভাবতে। কি পেলেন তার মূল্য বুঝলেন না। অদ্ভুত একটা অসহায় দৃষ্টিতে বাসন্তী তাকিয়ে রইল খানিকক্ষণ স্বামীর মুখের দিকে। মুখের সমস্ত রক্ত চলে গিয়ে নিমেষে সাদা হয়ে গেল মুখটা। তারপরেই ভেঙে পড়ল অসহায় আকুল কান্নায়। বুকের মধ্যে থেকে গুমড়ে ওঠে অসহ্য একটা দুঃখের যন্ত্রণা, অভিশাপের মতো। খোলা চুলের রাশ পিঠের দুপাশে ভেঙে পড়ল। একগাদা ছিঁড়া নতুন আর পুরনো বইয়ের মধ্যে মাথা গুঁজে বাসন্তী কেঁদে চলল। কান্নার ফাঁকে শুধু অর্ধোচ্চারিত কয়েকটা কথা, ভালো করে বোঝা যায় না। দেখে দেখে সুমন্তর চোখ দুটো জ্বালা করে উঠল। পাশে বসে পিঠের ওপর হাত রেখে বলল, চুপ করো বাসন্তী, ছেলে মেয়ে দুটো অবাক হয়ে গেছে, ওদের আর কাঁদিও না। বউ হাতখানা সরিয়ে দিল। যাও যাও, আর ন্যাকামো করতে এসো না। তোমার জ্যোতির কাছেই যাও না, যে পারবে তোমার দুঃখ কষ্টের ভাগ নিতে। আমি তো তোমার সুখটাই ভোগ করে এসেছি এতকাল। কত সুখেই রেখেছিলে আমাকে। চাকরানি আর রাঁধুনির মতো কেবল খেটেছি সংসারে এতকাল। আজ এলে বড় বড় কথা শোনাতে। এই যদি ছিল তবে ভুল শোধরাওনি কেন? জ্যোতিও ছিল, তুমিও ছিলে। দরজাটা সশব্দে ভেজিয়ে দিয়ে সুমন্ত বেরিয়ে গেল ঘর ছেড়ে। বিরক্তিতে নিজের ওপরই মনটা উঠল বিষিয়ে। এরকম যে হবে তা সে ভাবেনি। অপমানও সে করতে চায় না বাসন্তীকে। তবু কেমন করে মনের ক্ষোভটা বেরিয়ে পড়ল আজই। জ্যোতির ঝি এসে দরজা খুলে দিল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে স্বামী স্ত্রীর চাপা গলার কথা কাটাকাটি শুনে থমকে দাঁড়ালো সুমন্ত। ঘর সংসার চুলোয় গেল, বাবলুটা একটু যত্ন পাচ্ছে না। এইসব দেখে শুনে ওই 80 টাকার চাকরি তোমার না করলেই চলবে না। তোমার তো মেজাজ, দেবে আবার কোন দিন চাকরি ছেড়ে। তখন ওই 80 টাকার চাকরি আর টিউশনি করেই সংসার আমাকেই চালাতে হবে। চাকরি তুমিও করো, আমিও করি, ছাড়বো কেন? না, তা ছাড়বে কেন?
তাহলে যে চাকরির নাম করে সুমন্তর সঙ্গে এখানে ওখানে মিট করার অসুবিধে হয়, আর ভুলের প্রায়শ্চিত্তও করা যায় না। রাস্কেল নিজের বউটাকে রেখেছে চাকরানির অধম করে, অশিক্ষিত বলে দিনরাত কথা শোনাচ্ছে। চাকুরে মেয়েকে সঙ্গে করে সিনেমা থিয়েটার করতে আর ভালো লাগবে না কেন? ছি ছি, কি বলছো তুমি? তীক্ষ্ণ স্বরে জ্যোতি যেন আর্তনাদ করে উঠল। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আর এক মুহূর্ত এখানে থাকবো না আমি। বলে কান্না আটকানো গলায় দেওয়ালে ঝোলানো ব্যাগটা হাতে টেনে নিয়ে স্যান্ডেল পায়ে গলিয়ে সিঁড়ির মাথায় এসে সুমন্তর পাংশু মুখের দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো জ্যোতি। শুনেছ তো সব? যা পাইনি বলে দুঃখ করছিলাম তাই এসে গেছে আমার জীবনে। কিন্তু তুমি আর একটুও দাঁড়িও না। ভালো লাগছে বুঝি খুব কথাগুলো? বলে কেঁদে ফেলল। সুমন্ত সিঁড়ি দিয়ে তরতর করে নেমে রাস্তায় বেরিয়ে এলো। চোখ মুছে জ্যোতি ঘরে ঢুকে হঠাৎ মনুদার হাত ধরে টেনে জানলার কাছে নিয়ে এলো। দেখছো, দেখো সুমন্ত তোমার কি পরিচয় নিয়ে গেল। তাই বুঝি? ব্যঙ্গের হাসিতে মুখ ভরিয়ে মনুদা বললেন, তা ওই সঙ্গে তুমি গেলে না যে? আমার পরিচয় তো পেতে বাকি নেই অনেক দিনই। বলো তো ভুলের প্রায়শ্চিত্তটা করি। জামাটা গায়ে চাপিয়ে মনুদা দরজার দিকে এগিয়ে গেলেন। জ্যোতি দু হাত দিয়ে আগলে দাঁড়ালো দরজা। যাচ্ছ কোথায়? আগের সেই পুরনো গলায় মনুদা বললেন। ওকে ডেকে আনি, এসে ফিরে গেল যে। না না না, যেতে পাবে না তুমি, কোথাও যেতে পাবে না। বলে অসহ্য রাগে মনুদার হাতটা ধরে জোর করে জ্যোতি তাকে বসিয়ে দিল খাটের উপর। তিনি বসে রইলেন অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে। এর মধ্যেই কাঁচা ঘুম ভেঙে বাবলুটা হঠাৎ উঠে কাঁদতে শুরু করল। কিন্তু বাবা মা দুজনেই বসে রইল কাঠের পুতুলের মতো। কেউ উঠে ছেলেটাকে একবার কোলে করে আদর পর্যন্ত করলে না। শুনছিলেন সাহিত্যিক সুলেখা সান্যালের কলমে গল্প ভাঙা ঘরের কাব্য। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। পরবর্তী গল্পের উপস্থাপনার জন্য অনেকটা উৎসাহ পাব। আর হ্যাঁ, একটা কথা বলি, নতুন গল্প শোনার জন্য গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখছেন তো? তাহলেই কিন্তু পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।